বন্ধুরা, কল্পনা করো যদি বিশ্বের শীর্ষস্থানীয় ১০ জন ধনকুবেরের তালিকায় থাকা এক যুবক মিলিয়েনিয়ার, যার একটা সিদ্ধান্তে পুরো স্টক মার্কেট দুলে ওঠে, যার নিজস্ব প্রাইভেট জেট রয়েছে, অপার ক্ষমতা আর গোটা দুনিয়ায় খ্যাতি ছড়িয়ে আছে, সেই লোকটাই তার ভবিষ্যৎ বধূকে যাচাই করার জন্য নিজের সত্যিকারের পরিচয় গোপন করে, তার কোটি কোটি টাকার অস্তিত্বকে ত্যাগ করে সেই মেয়ের বাড়িতে একজন সাধারণ চালক হিসাবে চাকরিতে যোগ দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনই এক নাম যা গোটা বিশ্বের ১০ জন শীর্ষস্থানীয় ধনাঢ্যের তালিকায় সম্মান, শক্তি এবং প্রভাবের সাথে উচ্চারিত হতো। তিনি ছিলেন আরজন শর্মা। মাত্র ৩০ বছর বয়সেই তিনি সেই চূড়ায় পৌঁছে গিয়েছিলেন যা বড় বড় ব্যবসায়ীদের স্বপ্নের মতো। তার কোম্পানি ৪টি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল। প্রযুক্তি, অবকাঠামো, আন্তর্জাতিক ব্যবসা, ওষুধ শিল্প, প্রত্যেকটা ক্ষেত্রে তার দাপট ছিল। ব্যবসায়িক পত্রিকাগুলো তাকে দ্য সাইলেন্ট কঙ্কারার বলে অভিহিত করত, কারণ তিনি কম কথা বলতেন, কিন্তু তার সিদ্ধান্তগুলো বাজারের দিশা বদলে দিত। ব্যক্তিগত জেট, বিলাসপূর্ণ পেন্টহাউস, বিদেশি বোর্ড মিটিং, এগুলো তার নিত্যদিনের জীবনের অংশ ছিল। কিন্তু এই ঝলমলে জীবনের পেছনে একজন নির্মল, চিন্তামগ্ন এবং অন্তর থেকে সংবেদনশীল ব্যক্তি লুকিয়েছিল, যে সম্পর্ককে লেনদেনের মতো দেখত না। আরজনের বাবা বিজয় শর্মা ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সারা জীবন অনেক সংগ্রাম করে এই অবস্থানে পৌঁছেছিলেন। এখন বয়সের ছাপ তার মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছে। চিকিৎসকদের সুপারিশ, ওষুধের নির্দিষ্ট মাত্রা আর ক্লান্ত নিঃশ্বাস আরজনকে প্রায়ই অস্থির করে তুলত। একদিন সন্ধ্যায় বিজয়জি তাকে তার পুরনো অধ্যয়ন কক্ষে ডেকে পাঠালেন। দেয়ালে ঝোলানো পুরনো ফটোগুলো তাদের যাত্রার সাক্ষী ছিল। ঘরে হালকা আলো ছিল এবং পরিবেশটা অস্বাভাবিকভাবে গুরুতর। বিজয়জি ধীর কণ্ঠে বললেন, বেটা, এখন জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমি চাই আমার চোখের সামনে তোমার সংসার স্থাপিত হোক। আরজন তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে বলল, পাপা, আপনি এমন কথা বলবেন না। কিন্তু বিজয়জি তার কথা না শুনে বলতে থাকলেন, আগামী মাস থেকে কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তোমার হাতে চলে যাবে। তুমি গ্রুপের সিইও হবে। আমি চাই তুমি সব দায়িত্ব সামলাও, ব্যবসারও আর পরিবারেরও। আরজন কিছুক্ষণ নীরব থাকল। সিইও হওয়া তার কাছে নতুন কিছু ছিল না, কারণ বেশিরভাগ সিদ্ধান্ত তো সেই নিত। কিন্তু বাবার কণ্ঠে যে আবেগ ছিল তা ছিল অন্য ধরনের। বিজয়জি বলতে থাকলেন, আমার পুরনো বন্ধু রাজীব চৌধুরী তার মেয়ে নেহার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তাদের পরিবারও ধনী, খ্যাতিসম্পন্ন। এই সম্বন্ধ দুই পরিবারের জন্যই গৌরবের হবে। আরজন ধীরে করে প্রশ্ন করল, আপনি কি নেহাকে দেখেছেন? বিজয়জি মাথা নাড়লেন। হ্যাঁ, পড়াশোনায় দক্ষ, আধুনিক, আত্মনির্ভরশীল, বড় পরিবারে বেড়ে উঠেছে। আরজন জানালার দাইরে তাকালো। তার মনে একটা প্রশ্ন উঠল, বড় পরিবারে বেড়ে ওঠা মেয়ে কি সম্পর্কের মূল্য বুঝবে? সে জানত বিবাহ শুধু দুই পরিবারের মিলন নয়, বরং দুটো স্বভাবের সহযোগিতা। কিছুক্ষণ পর সে নির্মল কণ্ঠে বলল, যদি এটাই আপনার ইচ্ছা হয় তাহলে আমি অস্বীকার করব না, কিন্তু বিবাহের আগে আমি নেহাকে বোঝার চেষ্টা করতে চাই। বিজয়জি জিজ্ঞাসা করলেন, কিভাবে? ২-৪ বার দেখা হলে কেউ নিজের সত্যিকারের রূপ দেখায় না। আরজনের চোখে একটা দৃঢ়তা উঠে এলো। আমি নিজের পরিচয় গোপন করে ওর বাড়িতে যাব। ওদের চালককে আপনি আপনার কোম্পানিতে রেখে দিন। যখন সেখানে জায়গা খালি হবে তখন আমাকে পাঠিয়ে দিন। আমি কয়েকদিন একজন সাধারণ ব্যক্তির মতো ওর কাছাকাছি থেকে দেখতে চাই যে ও মানুষের সাথে কেমন আচরণ করে। বিজয়জি নীরব হয়ে গেলেন। তার কাছেই চিন্তাটা অদ্ভুত লাগল, কিন্তু তিনি তার ছেলের ভাবনা বুঝতে পারলেন। তুমি ঝুঁকি নিচ্ছ, তিনি বললেন। আরজন হালকা হাসি দিয়ে বলল, বিবাহ তার চেয়ে আরও বড় ঝুঁকি বাবা। শেষ পর্যন্ত বাবা সম্মত হলেন। পরিকল্পনাটা গোপনে গড়ে তোলা হলো। চৌধুরী পরিবারকে শুধু জানানো হলো যে তাদের চালক আরও ভালো সুযোগের জন্য চলে যাচ্ছে এবং তার জায়গায় নতুন চালক আসবে। কয়েকদিন পর আরজন প্রথমবারের মতো সাধারণ চালকের ইউনিফর্ম পরল। সে আয়নায় নিজেকে দেখল। দামি স্যুট আর দামি ঘড়ির পরিবর্তে আজ তাকে একজন সাধারণ কর্মীর মতো দেখাচ্ছিল। কিন্তু তার চোখে সেই একই আত্মবিশ্বাস ছিল, সেই গভীরতা। চৌধুরী ম্যানশন শহরের সবচেয়ে বিলাসবহুল এলাকায় অবস্থিত ছিল। উঁচু প্রাচীর, নিরাপত্তা রক্ষক এবং চকচকে গাড়িগুলো সেই বাড়ির অভিজাত্যের পরিচয় দিচ্ছিল। গেটের সামনে দাঁড়িয়ে আরজান একটা লম্বা নিঃশ্বাস নিল। এটা শুধু একটা অভিনয় ছিল না, এটা একটা যাচাই ছিল, তার জন্যেও এবং নেহার জন্যেও। ভেতর থেকে স্টাফের একজন সদস্য এসে তাকে ভিতরে নিয়ে গেল।
কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে একটা মেয়ে নেমে এলো। সাদা পোশাকে আত্মবিশ্বাসী চলন, চেহারায় সামান্য কঠোরতা, এই ছিল নেহা চৌধুরী। সে আরজানকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং না হেসেই জিজ্ঞাসা করল, তুমি নতুন চালক? আরজান মাথা নিচু করে উত্তর দিল, জি ম্যাডাম। নেহা বলল, গাড়ি বের করো, আমার দেরি হওয়া পছন্দ নয়। তার স্বরে কর্তৃত্ব ছিল, কিন্তু আপনত্ব ছিল না। আরজান গাড়ি চালু করল এবং রিয়ারভিউ মিরারে তার ছায়া দেখল। সে ফোনে কারো সাথে কথা বলছিল। ড্যাড, আপনি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করতে পারি। তার গলায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু তাতে একটা অদ্ভুত কঠোরতাও ছিল। আরজান নীরব থাকল। সে ঠিক করেছিল যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছবে না। এটা তো মাত্র শুরু। সে শুধু দেখবে, শুনবে এবং বুঝবে। আসল গল্প এবার শুরু হতে যাচ্ছিল। চৌধুরী ম্যানশনে আরজান শর্মার প্রথম সপ্তাহ বিশেষ কোনো ঘটনা ছাড়াই কেটে গেল, কিন্তু তার অন্তরে অনেক কিছু ধরা পড়ছিল। সে সবার আগে ঘুম থেকে উঠত, গাড়ি পরিষ্কার করত, ঠিক সময় গাড়ি প্রস্তুত রাখত এবং চুপচাপ নিজের কাজে মগ্ন থাকত। বাড়ির অন্য স্টাফরা তাকে একজন সাধারণ চালকই মনে করত, কিন্তু তার চোখ প্রত্যেকটা ছোট বিষয়কে গভীরভাবে লক্ষ্য করছিল। নেহার জীবন একেবারে অন্য গতিতে চলত। দেরি করে ঘুম থেকে ওঠা, জিম সেশন, ব্র্যান্ডেড পোশাকের কেনাকাটা, বিজনেস মিটিংয়ের নামে সামাজিক সমাবেশ এবং রাতের পার্টি। তার পৃথিবী চাকচিক্য এবং লোক দেখানোতে পরিপূর্ণ ছিল। সে প্রত্যেকটা জিনিসকে স্ট্যাটাসের তুলায় মাপত। বাড়ির চাকরবাকররা তার কাছে শুধু কর্মচারী নয়, বরং আদেশ পালনকারী বস্তু ছিল। এক সকালে নাস্তার টেবিলে একটা ছোট ঘটনা আরজানকে ভাবিয়ে তুলল। রান্নাঘরে কাজ করা এক বয়স্ক মহিলার হাত থেকে ভুল করে জুস পড়ে গিয়েছিল। নেহা এক মুহূর্ত না ভেবেই বলল, যদি এটুকুও সামলাতে না পারেন তাহলে অবসর নিয়ে যান। এখানে আবেগের নয়, পেশাদারিত্বের প্রয়োজন আছে। তার গলায় হিম শীতল ভাব ছিল। আরজান পাশেই দাঁড়িয়েছিল। সে দেখল সেই মহিলার চোখ ভিজে গিয়েছিল, কিন্তু তিনি কিছু বলেননি। দিন কাটতে থাকল। আরজন প্রায়ই দেখত যে নেহা তার বন্ধুদের সামনে বাড়ির স্টাফদের ওপর উঁচু গলায় নির্দেশ দেয়, যেন নিজের অভিজাত্য প্রদর্শনের জন্য তাদের ছোট করাটা সে জরুরি মনে করত। একদিন সে আরজনকে ডেকে বলল, এই চালক, এই প্যাকেটগুলো উপরে রেখে দাও, আর হ্যাঁ, সতর্কতার সাথে, এগুলো লাখ টাকার জিনিস, তোমার বেতনের চেয়ে বেশি দাম এগুলোর। তার বন্ধুরা হালকা হাসির সাথে তার কথাকে সমর্থন করল। আরজন শুধু বলল, জি ম্যাডাম, এবং প্যাকেটগুলো তুলে নিল। তার অন্তরে মৃদু অস্বস্তি অবশ্যই হতো, কিন্তু চেহারায় কোনো ভাব ফুটে উঠত না। সে জানত যাচাই এখনও বাকি, এখনই সিদ্ধান্তে আসা ভুল হবে। এক সন্ধ্যায় নেহা তার বন্ধুদের সাথে একটা বড় পার্টির আয়োজন করল। ম্যানশনের আলো ঝলমল করছিল, বাইরে বিদেশি গাড়ির লাইন লেগেছিল, ভিতরে গান বাজছিল। আরজন গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকে জানানো হয়েছিল যে পার্টি গভীর রাত পর্যন্ত চলবে। রাত প্রায় 11টার দিকে তার ফোন ভাইব্রেট করল। আরজন কল গ্রহণ করল। ফোনে নেহার বাবার গলা শোনা গেল, বেটা, অনেক রাত হয়ে গেছে, ওকে বলো বাড়ি ফিরে আসতে, এত রাত অবধি বাইরে থাকা ঠিক না। আরজন কিছুক্ষণ নীরব থেকে বলল, জি বাবা, এবং সে ধীরে ধীরে পার্টি হলের দিকে এগিয়ে গেল। ভিতরে আলো এবং শব্দের অন্য এক জগৎ। সে দরজায় দাঁড়িয়ে বিনয়ীভাবে বলল, ম্যাডাম, আপনার বাবার ফোন ছিল। তিনি বললেন। তার কথা শেষ হওয়ার আগেই নেহা কড়া চোখে তার দিকে তাকাল। তুমি ভিতরে কিভাবে এলে? তার বন্ধুরাও তার দিকে তাকাতে লাগল। কেউ ব্যঙ্গ করে বলল, ও, চালকরাও এখন পার্টিতে প্রবেশ করতে শুরু করেছে। নেহার হাতে ওয়াইনের গ্লাস ছিল। সে না ভেবেই গ্লাসটা তার দিকে ছুঁড়ে দিল। লাল তরল তার মুখে এবং শার্টে ছড়িয়ে পড়ল। কিছু লোক হেসে উঠল। সীমায় থাকো, নেহা বলল, তোমাকে যতটুকু অনুমতি দেওয়া হয়েছে ততটুকুই করবে। কিছু সময়ের জন্য নীরবতা নেমে এলো। আরজান ধীরে করে মাথা নিচু করল এবং একটা শব্দ না করে বাইরে চলে এলো। সে মুখ মুছে দীর্ঘশ্বাস নিল এবং গাড়ির পাশে দাঁড়িয়ে রইল। প্রায় আধ ঘন্টা পর নেহা বাইরে এলো। তার চালচলন কিছুটা অস্থির ছিল। সে পেছনের সিটে বসে বলল, চলো বাড়ি। কিছু মিনিট পর সে আবার বলল, আর শোনো, আমার বাবার কথা নিয়ে আমার সামনে আসবে না, আমি জানি আমাকে কখন আসতে হবে। আরজান শান্তস্বরে বলল, জি ম্যাডাম। গাড়ি শহরের ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকল। আরজানের চোখ রাস্তায় ছিল, কিন্তু মাথায় চিন্তার ঝড় বইছিল। এটা কি শুধু অহংকার ছিল, নাকি তার ভিতরে নিরাপত্তাহীনতা লুকিয়েছিল,
যাকে সে অহংকারের আবরণ দিয়ে ঢেকে রাখছিল? পরদিন সকালে আরও একটা দৃশ্য সামনে এলো। বাংলোর বাইরে এক ছোট বাচ্চা ফুল বিক্রি করছিল। দিদি, একটা গোলাপ নিন, সে নির্দোষভাবে বলল। নেহা তার দিকে না তাকিয়েই সিকিউরিটিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত করল। বাচ্চাটা ভয় পেয়ে পিছিয়ে গেল। আরজান চুপচাপ নিজের পকেট থেকে টাকা বের করে বাচ্চাটাকে দিয়ে দিল। বাচ্চার চোখে কৃতজ্ঞতা ফুটে উঠল। তখনই পেছন থেকে নেহার গলা শোনা নাল, তোমার খুব সমাজসেবার শখ হয়েছে। তার গলায় ব্যঙ্গ ছিল। মনে রেখো, তুমি এখানে শুধু চালক, নিজের স্ট্যাটাস ভুলে যেও না। আরজান অলার মাথা নিচু করে নিল, কিন্তু এবার তার ভিতরে একটা হালকা স্বচ্ছতা জন্ম নিচ্ছিল। সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। এখনও সময় ছিল, আরও দেখার ছিল। সে জানত না যে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও গভীর হবে। আর একদিন সেই ম্যানশন, সেই মানুষজন, সেই শহর এমন এক সত্য দেখতে যাচ্ছিল যার কল্পনাও কেউ করেনি। দিন কাটতে থাকল, কিন্তু আরজান শর্মা নিজের আসল পরিচয়ের একটা ইঙ্গিতও কাউকে দিল না। সে আগের মতোই শান্তভাবে গাড়ি চালাত, আদেশ শুনত এবং সব কিছু ভিতরে জমা রাখত। নেহার আচরণে কোনো পরিবর্তন আসেনি, বরং দিন যত যাচ্ছিল তার আত্মবিশ্বাস আরও তীব্র হচ্ছিল। তাকে জানানো হয়েছিল যে তার বিবাহ বিশ্বের এক বড় ব্যবসায়ীর সাথে ঠিক হতে যাচ্ছে। সে প্রায়ই তার বন্ধুদের বলত, ড্যাড বলেছেন ছেলে টপ গ্লোবাল সিইও, আমাদের স্ট্যাটাসের সমান, না হলে আমি হ্যাঁ বলতামই না। আরজান এসব শুনত, কিন্তু তার চেহারায় কোনো ভাব আসত না। সে জানত আসল যাচাই এখনও বাকি। এরই মধ্যে শহরে একটা বড় খবর ছড়িয়ে পড়ল। রাজীব চৌধুরীর কোম্পানির ২৫তম বর্ষপূর্তিতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের বড় ব্যবসায়ী, ডিরেক্টর বোর্ড মেম্বার, মিডিয়া সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে চৌধুরী গ্রুপ এক বড় জোট এবং এক বিশেষ ঘোষণা করতে যাচ্ছিল। নেহা খুব উত্তেজিত ছিল। সে অনবরত ডিজাইনারদের সাথে কথা বলছিল, গয়না বাঁধছিল, মেকআপ আর্টিস্ট বুক করছিল। অনুষ্ঠানের আগের দিন সে আরজানকে ডেকে বলল, কাল গাড়ির সময়মতো প্রস্তুত রাখবে, আমার দেরি একদম পছন্দ নয়। আর হ্যাঁ, স্যুট পরে আসবে কিন্তু। মনে রেখো, তুমি শুধু চালক, ভিতরে ঢোকার চেষ্টা করবে না। তার গলায় সেই একই শীতল অধিকার ছিল। আরজন শান্ত স্বরে বলল, জি ম্যাডাম। অনুষ্ঠানের দিন চলে এলো। শহরের সবচেয়ে বড় কনভেনশন হল আলোয় ঝলমল করছিল। লাল গালিচা বিছানো ছিল, ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল। মিডিয়া রিপোর্টাররা অতিথিদের আসার অপেক্ষায় ছিল। আরজান নেহাকে নামিয়ে দিল। হিরে খচিত পোশাকে সে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। ভিতরে যাওয়ার সময় সে বলল, গাড়ি এখানেই রাখবে, ডাকলে তবেই আসবে। আরজন মাথা নাড়ল, কিন্তু এবার তার চোখে এক অন্যরকম শান্তি ছিল। কিছুক্ষণ পর সেই হলের বাইরে আরও একটা গাড়ি এসে থামল। এই গাড়িটি সাধারণ ছিল না, তার আগে পিছে সিকিউরিটি ভ্যান ছিল। বডিগার্ডরা আগে নামল, তারপর দরজা খোলা হলো। ভিতর থেকে বেরোলেন এক ভারসাম্যপূর্ণ, প্রভাবশালী এবং অত্যন্ত সংযত ব্যক্তিত্ব। দামি কালো স্যুটে আত্মবিশ্বাসী চালে তিনি ছিলেন আরজন শর্মা। বাইরে দাঁড়ানো লোকজনের মধ্যে শোরগোল পড়ে গেল। আরজন শর্মা এসেছেন। মিডিয়ার আওয়াজ শোনা গেল। ক্যামেরা তার দিকে ঘুরে গেল। বোর্ডের সদস্যরা এগিয়ে এসে তাকে স্বাগত জানাতে লাগলেন। ভিতরে হলে রাজীব চৌধুরী মঞ্চে ছিলেন। তিনি হাসিমুখে ঘোষণা করলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য বিশেষ, আর আজ আমরা আমাদের মেয়ে নেহার বিবাহের আনুষ্ঠানিক ঘোষণাও করতে যাচ্ছি। হল হাততালিতে ফেটে পড়ল। নেহার চেহারায় গর্বের আভা ছিল। তাকে শুধু বলা হয়েছিল যে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বিশ্বের বড় কোম্পানিগুলোর সিইও, এবং আজ সে চিফ গেস্ট হিসেবে এখানে উপস্থিত আছে। ঠিক সেই সময় হলের মূল দরজা খুলে গেল। সবার নজর সেদিকে গেল। আরিয়ান শর্মা মঞ্চের দিকে এগিয়ে আসছিলেন। নেহার চোখ যেন স্থির হয়ে গেল। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে চিনতে পেরেছিল, সেই একই শান্ত মুখ, একই চোখ, সেই একই ব্যক্তি যাকে সে সপ্তাহখানেক ধরে চালক বলে ডেকেছে। রাজীব চৌধুরীও স্তম্ভিত হয়ে গেলেন। তিনি মঞ্চ থেকে নেমে এগিয়ে এলেন। আরিয়ানজি, আপনাকে স্বাগতম। তার গলায় সম্মান ছিল। আরিয়ান বিনয়ীভাবে হাত মেলাল এবং মঞ্চে পৌঁছাল। হলে পিন পতন নীরবতা। নেহার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। তার বন্ধুদের মুখেও অবিশ্বাস্য ভাব। মাইক আরিয়ানের হাতে এলো। তিনি কিছুক্ষণ সবার দিকে তাকালেন। তার গলা শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট ছিল। আজ এই বিশাল অনুষ্ঠানে আমাকে সম্মানিত অতিথি হিসেবে ডাকার জন্য ধন্যবাদ। আমি জানি
এখানে আরও একটা ঘোষণা হতে চলেছে। তিনি হালকা নজর নেহার দিকে দিলেন। একটা সম্পর্কের ঘোষণা। হলে নীরবতা আরও ঘনীভূত হল। আরিয়ান এগিয়ে বললেন, সম্পর্ক শুধু সমান স্ট্যাটাস দিয়ে তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় সম্মান দিয়ে। আর সম্মান পরিচয় দেখে দেওয়া হয় না, মন দেখে দেওয়া হয়। নেহার চোখে জল চলে এলো। তার প্রতিটি সেই মুহূর্ত মনে পড়তে লাগল যখন সে তাকে অপমান করেছিল। পার্টির রাতের সেই ওয়াইনের গ্লাস, তার হাসি, আরিয়ানের সেই শান্ত চোখ। আরিয়ান তার শেষ কথায় বললেন, আমি দুঃখিত, কিন্তু আমি এই সম্পর্ক গ্রহণ করতে পারছি না, কারণ আমি এই সম্পর্কের আসল পরীক্ষা আগেই দেখে নিয়েছি। হলে যেন সময় থেমে গেল, ক্যামেরাগুলো স্থির হয়ে গেল। রাজীব চৌধুরীর চোখে অবিশ্বাস, নেহার হাত কাঁপছিল। আরিয়ান মাইক নিচে রাখলেন, সবাইকে নমস্কার করলেন এবং মঞ্চ থেকে নেমে গেলেন। তার পদক্ষেপ স্থির ছিল। বাইরে যাওয়ার সময় তার চালে কোনো ক্রোধ ছিল না, ছিল শুধু একটা সিদ্ধান্তের দৃঢ়তা। পেছনে হলে খামোশি রাজত্ব করছিল। নেহা প্রথমবারের মতো নিজের অহংকারের আয়নার সামনে দাঁড়িয়েছিল। অনুষ্ঠানের পর শহরে শুধু একটাই আলোচনা ছিল, আরিয়ান শর্মা রাজীব চৌধুরীর মেয়ের সাথে বিবাহ করতে অস্বীকার করেছেন। মিডিয়া চ্যানেলে বিতর্ক চলছিল, বিজনেস মহলে শোরগোল ছিল। কেউ কেউ এটাকে সাহস বলছিল, কেউ বা অপমান। কিন্তু এই শব্দ থেকে দূরে আরিয়ান তার পেন্ট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রাতের শহর আলোয় ডুবেছিল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত শান্তি ছিল। সে কোনো প্রতিশোধ নেয়নি, সে শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিল, নিজের আত্মসম্মানের জন্য। অন্যদিকে চৌধুরী ম্যানশনে নীরবতা ছিল। রাজীব চৌধুরী খুব আঘাত পেয়েছিলেন। তিনি সমাজে নিজের সম্মানের কথা ভেবে চিন্তিত ছিলেন। কিন্তু সবথেকে বেশি ভেঙে পড়েছিল নেহা। প্রথমবারের মতো সে নিজের জীবনে সেই অপমান অনুভব করল যা সে অন্যদের দিয়ে আসছিল। ঘরে একা বসে সে বারবার সেই দৃশ্যগুলো মনে করছিল, ওয়াইনের গ্লাস, তার হাসি, আরজানের সেই শান্ত চোখ। কিছুদিন সে নিজেকে ঘরে বন্দি করে রাখল, সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গেল, বন্ধুদের ফোন ধরা বন্ধ করে দিল। সে প্রথমবারের মতো নিজের ভিতরে তাকাচ্ছিল। তার উপলব্ধি হচ্ছিল যে সে মানুষকে তাদের স্ট্যাটাস দিয়ে বিচার করেছে, তাদের পদ দিয়ে নয়। সে সম্মানকে অধিকার ভেবে নিয়েছিল। এক সন্ধ্যায় সে তার বাবাকে বলল, ড্যাড, আমি কি ভুল ছিলাম? রাজীব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুল মেনে নেওয়াই হল সংশোধনের শুরু। নেহা সেই রাতেই এক সিদ্ধান্ত নিল। সে পরের দিন বাড়ির সব স্টাফদের ডাকল। যে মানুষগুলোর ওপর সে একসময় চিল্লেছিল, তাদের সামনে সে দাঁড়িয়েছিল, নত হয়ে নয়, ঘমণ্ড নিয়ে নয়, বরং একজন মানুষ হিসাবে। সে ধীরস্বরে বলল, যদি আমি কোনোদিন আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিন। স্টাফরা একে অপরের দিকে তাকাতে লাগল। এটা কি সেই নেহা? তার গলায় প্রথমবারের মতো সত্যতা ছিল। কয়েক সপ্তাহ পর নেহা তার বাবার কোম্পানির একটা সামাজিক প্রকল্পের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে নিজে সাইটে যেত, কর্মচারীদের সাথে কথা বলত, তাদের প্রয়োজন বুঝত। সে প্রথমবারের মতো অনুভব করল যে সম্মান টাকা দিয়ে নয়, ব্যবহার দিয়ে পাওয়া যায়। এদিকে আরজনও সেই ঘটনা পেছনে ফেলে এগিয়ে গেল। তার জন্য সেটা একটা শিক্ষা ছিল, এটা জানার জন্য যে সম্পর্ক নাম আর সমানে সমানে হয় না, বরং মনুষ্যত্বের দ্বারা তৈরি হয়। সে নিজের কাজে আগের থেকে বেশি ডুবে গেল। একদিন তার অফিসে একটা ফাইল এলো। চৌধুরী গ্রুপ একটা যৌথ সামাজিক উদ্যোগের জন্য অংশীদারিত্বের প্রস্তাব পাঠিয়েছিল। আরজন ফাইল খুলল। প্রস্তাবে সই করার আগে সে এক মুহূর্ত ভাবল, এটা কি শুধু বিজনেস, নাকি কোনো পরিবর্তনের শুরু? কিছুদিন পর এক আনুষ্ঠানিক মিটিং রাখা হলো। বড় কনফারেন্স হলে 2 কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দরজা খুলল, ভেতরে নেহা এলো, সাধারণ কিন্তু মার্জিত পোশাকে। চেহারায় আগের মতো সেই ঘমণ্ড ছিল না, বরং ছিল এক শান্ত আত্মবিশ্বাস। দুজনের চোখাচোখি হল। এবার সেই চোখে কোনো চ্যালেঞ্জ ছিল না, বরং ছিল এক সমঝোতা। মিটিংয়ের পর নেহা বলল, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই। আরজন থামনাও। নেহা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, সেদিন আপনি যা করেছিলেন তা অপমান ছিল না, ওটা ছিল একটা আয়না। আরজন কিছুক্ষণ তাকে দেখল। আয়না দেখানো সহজ নয়, সে শান্ত স্বরে বলল, কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া সবথেকে কঠিন হয়। নেহা মৃদু হেসে বলল, আমি শিখে নিয়েছি। সেদিন কোনো নাটকীয় মোড় আসেনি, কোনো ফিল্মি প্রতিশ্রুতিও হয়নি, কিন্তু দুজন মানুষের মাঝে একটা সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল।
অহংকার ভেঙে যেতে পারে যদি মানুষ নিজে সেটা ভাঙতে চায়। সময় কাটল, 2 কোম্পানির অংশীদারিত্ব সফল হল। নেহা নিজেকে প্রমাণ করল, শুধুমাত্র একজন ধনীর মেয়ে হিসেবে নয়, বরং একজন সংবেদনশীল নেতৃত্ব হিসেবে। আর আর্জন, সে শিখল যে কখনো কখনো সম্পর্ক ভাঙাটাও জরুরি হয়, যাতে মানুষ নিজেকে খুঁজে পায়। গল্পের শেষ বিবাহ দিয়ে হয়নি, বরং পরিবর্তন দিয়ে হয়েছে, কারণ আসল জয় কাউকে হারিয়ে দেওয়াই নয়, বরং তাকে আরও উন্নত হবার সুযোগ দেওয়ার মাঝে থাকে। আর সেদিন দুজনেই জয়ী হয়েছিল, নিজের নিজের ভিতরে।